শিগগিরই চালু হতে পারে সুলতানগঞ্জ নদী বন্দর, পরিদর্শনে গিয়ে জানালেন নৌ উপদেষ্টা। হবিগঞ্জে 15 ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক, মেরামত হচ্ছে ক্ষতিগ্রস্ত স্টেশন। আমন্ত্রণ নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দরের কার্যক্রম শিগগিরই শুরু হতে পারে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এজন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, কেননা এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। আশা করেন বন্দরটি চালু হলে সহজেই আমদানি রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। এ সময় তার উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা সহ অনেকে। যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত, কাস্টমস জড়িত, নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয়, এটাই আমি চেষ্টা করব। হবিগঞ্জে 15 ঘন্টা পর অনেকটা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ, মেরামত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত শাহজিবাজার সাবস্টেশন। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল, আপনার কাছে শুনবো, এই যে বিদ্যুৎ ছিল না 15 ঘন্টা, এই সময়টাতে জনদুর্ভোগ কেমন ছিল, সেই সাথে মেরামতের কার্যক্রম কতটুকু এগিয়েছে, বিস্তারিত বলবেন। শ্রেয়া, গত 15 ঘন্টা কিন্তু হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ ছিল না এবং গত কাল সন্ধ্যা 7টার দিকে শাহজিবাজার সাবস্টেশনে কিন্তু আগুন ধরে যায় এবং এরপরে কিন্তু শাহজিবাজার সাবস্টেশনে আগুন নিভাতে মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের 2টা ইউনিট কাজ করে এবং তারা আধা ঘন্টা আগুন নিভালেও কিন্তু সাবস্টেশনে ক্ষতি হয় এবং গত 15 ঘন্টা কাজ করে এই সাবস্টেশনে কিছুটা মেরামত করে চালু করা হয়েছে। সকাল 9:30টার দিকে হবিগঞ্জে বিদ্যুৎ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত স্বাভাবিক হয়নি, কারণ হবিগঞ্জে যে শহরে বিদ্যুতের চাহিদা 18 মেগাওয়াট, এখানে প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে এবং জনদুর্ভোগ কিন্তু রয়ে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতে কিন্তু 170 মেগাওয়াটের বদলে 25 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে এবং শ্রীমঙ্গল এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছু বিদ্যুৎ আনা হলো পরেও কিন্তু আসলে বিদ্যুতের যে স্বাভাবিকতা এখনো ফিরে আসেনি। তবে পল্লী বিদ্যুৎ এবং শাহজিবাজার কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে আগামীকালকের ভিতরে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বিদ্যুৎ পরিস্থিতির কারণে কিন্তু হবিগঞ্জে জনদুর্ভোগ চরমে, বিশেষ করে যারা বিশুদ্ধ পানি এবং যারা বাসা গোসলের পানি ব্যবহার করে তারা কিন্তু পানি ব্যবহার করতে পারেনি এবং 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 হবিগঞ্জ হসপিটালে কিন্তু রোগীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ বিদ্যুৎ পরিস্থিতির খবর। শ্রেয়া, ধন্যবাদ রাসেল। হবিগঞ্জ থেকে বিদ্যুৎ সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন রাসেল চৌধুরী। কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। আরও জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, সেখানে ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন, রোগীরা হাসপাতালে কি পরিস্থিতিতে আছেন? শ্রেয়া, আসলে গত জুন থেকে হঠাৎ করেই করোনা এবং ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় যশোরে। করোনাটা চলে গেলেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ ক্রমান্বয়েই বাড়ছে এবং প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। আমি যদি গত 24 ঘন্টার হিসাব বলি, গত 24 ঘন্টাতেও নতুন করে 11 জন আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, সরকারি হাসপাতালে ভর্তি আছে 23 জন, যার মধ্যে আমি যে হাসপাতালে, যশোর জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে আছি, এখানেই ভর্তি আছেন 8 জন এবং 11 জন ভর্তি আছে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও ভর্তি আছে বেশ কিছু ডেঙ্গু রোগী। তবে ভালো যে খবর সেটা হলো যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থতার সংখ্যাও কিন্তু বাড়ছে, অর্থাৎ এখানে যারা আক্রান্ত হয়েছেন 264 জনে পর্যন্ত, তাদের মধ্যে 240 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি যে 24 জনের একজনকে মাত্র ঢাকাতে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন এবং ডেঙ্গু পরীক্ষার যে কিটস এবং হাসপাতালে যে চিকিৎসা সেটা নিয়ে খুব বেশি অভিযোগ নাই। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে আমাদের দিক থেকে কোনো ত্রুটি নেই, তবে ডেঙ্গু প্রতিরোধের জন্য মূলত সচেতনতাই সব থেকে বেশি জোর দিতে হবে এবং ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে তার জন্য স্থানীয়ভাবে, অর্থাৎ যে মশার যে বংশবৃদ্ধি সেটা রোধের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যদিও মশা নিধনের ব্যাপারে আমরা এখানে পৌরসভাগুলোতে তেমন কোনো পদক্ষেপ দেখছি না। শ্রেয়া।
ধন্যবাদ তৌহিদ। যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। 1 বছর হয়ে গেলেও জীবনযুদ্ধে অন্যরকম এক লড়াইয়ে চট্টগ্রামে জুলাই রক্তস্নাত আন্দোলনের আহতরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারার যন্ত্রণা প্রতিনিয়ত কুরে খাচ্ছে তাদের। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যাদের কাঁধে ছিল তারা পড়ে গেছেন অকুল সাগরে। এমন শত শত জুলাই যোদ্ধার মধ্যে কয়েকজনের দুঃসহ জীবনের গল্প তুলে ধরছেন ইবেন মীর। ক্যামেরায় ছিলেন আবু জাহেদ। 18 জুলাই 2024 চট্টগ্রাম নগরী বহদ্দারাট এলাকা। বুকে গুলি লাগে হালিশহর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী জাহিন জামানের। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তার এক হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। পরে যদিও সেটি রক্ষা পায়, কিন্তু সেটি কার্যত অক্ষম। বুকে রয়ে গেছে বুলেট, যা বের করা আর সম্ভব হয়নি। এই হাত দিয়েই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন জাহিন। বাসায় ক্যান্সার আক্রান্ত বাবা, মায়ের শিক্ষকতা আর টিউশনির টাকা দিয়েই চলছে পুরো সংসারের খরচ। আমি আবেগ কাজ করেছিলাম মূলত আবু সাইদ ভাই মারা যাওয়ার পর থেকেই। আমার হাতে যখন গুলটা লেগেছিল আমার হাত একদম উড়ে গেছে। তারপর দেখলাম আমার হাতটা টিকে আছে কিন্তু ঝুলতেছে। জাহিনের মতো আরেক জুলাই যোদ্ধা শুভ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শুভ চোখে গুলিবিদ্ধ হন 16 জুলাই মুরাদপুরে। স্বৈরাচারের দলীয় বাহিনীর গুলিতেই সেদিন চোখ হারান শুভ। পুলিশ হওয়ার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন অধরায় রয়ে গেছে তার। হাওয়াকে যখন যাচ্ছিলাম এবার পিছের দিকে তাকাই যে কয়জন পড়ে গেল আর কাউকে হাসপাতাল নিতে হবে কিনা, না হয় আমি একা গেলাম আরেকজনকে কাঁধে করে নিয়ে তুলে গেলাম। এই পারপাসে পিছনে তাকালাম আর এভাবে তাকানোর সাথে সাথে বুলেটটা এসে আমি চিত হয়ে পড়ে যাই আর কি। যে রাষ্ট্রকে ভালো রাখতে নিজেরা পঙ্গু, সে রাষ্ট্র যেন তাদের দিকে একটু ফিরে তাকায়, এটুকুই চাওয়া এ দুই যোদ্ধার। দুর্নীতি, তারপর দুর্ব্যবহার করতো, ক্ষমতার ব্যবহার করতো, সেগুলো এখনো চলে আসছে। আমরা এখনো তেমন কোনো পরিবর্তন দেখি না। আমরা যারা অঙ্গহানি স্থায়ীভাবে হয়েছি, যারা এই যে এখনো বুলেটটা শরীরের ভিতরে নিয়ে ক্যান্সারের ঝুঁকি বয়ে বেড়াচ্ছে, আমরা যেন রাষ্ট্রের কাছে পুনর্বাসন করা হয়। জীবন যুদ্ধের কাহিনী একই হলেও আব্দুর রহিমের গল্পটা ভিন্ন। 5 আগস্ট আনন্দ উদযাপনে গিয়ে মনসুরাবাদ পুলিশ ভবনের সামনে গোলাগুলিতে পড়ে 2 পায়ে 4টি গুলি লাগে তার। সেই থেকে সারা জীবনের জন্য পঙ্গু রহিম। বাম পায়ে 3টা, ডান পায়ে 1টা। তো গুলিটা বাইরে গেছে, মাংস এগুলো ফুঁসি গেছে, মাংস ফুঁসি গেছে দেখি ওরা চিকিৎসা করতেছে না। বাচ্চা 2টা খাইতে হবে, এইটা আর কিছু না। রহিম, জাহিন এবং শুভর মতো এমন হাজারো জুলাই যোদ্ধা এমন অঙ্গহানির যন্ত্রণা নিয়ে দিন কাটালেও আশায় বুক বেঁধে আছেন একটি শান্তির রাষ্ট্র হবে বাংলাদেশ। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে ঝালকাঠিতে শহীদ হয়েছেন 10 জন। কেউ হারিয়েছেন বাবা, স্বামী ও সন্তান। স্বজনদের দাবি এমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। জন্মের আগেই বাবাকে হারিয়েছে শিশু সাইমা সেলিম রোজা। বাবার আদর কি জানা নেই তার। ভূমিষ্ঠের 8 মাস আগে বাবা সেলিম তালুকদার জুলাই আন্দোলনে শহীদ হন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। গত বছর 18 জুলাই রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। পরে 14 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। ও মারা যাওয়ার 2 দিন পর আমি জানতে পারি আমার গর্ভে 1 মাসের সন্তান। ও চাই না যাইতে পারে না, ও বাবা হবে। অনেক ইচ্ছা ছিল যে ও বাবা হবে। একই জেলার 2 বন্ধু রুবেল হোসেন ও হাবিব হাওলাদারও প্রাণ হারিয়েছেন জুলাই আন্দোলনে। গত 5 আগস্ট আশুলিয়া থানা ঘেরাও করলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় গুলিতে নিহত হন তারা। গুলি পড়ছে, গুলি দিয়েছে, গুলি পড়িয়ে আমি ভিডিওই পড়ছে বলো। এই নিরীহ পোলাপান যারা মারছে এদের ন্যায্য বিচার আল্লাহ পাক করে। জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে 2 লাখ করে টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এর পূর্বেও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক শহীদকে 15,000 করে টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শহীদদের চাহিদার পরিপ্রেক্ষিতে চিকিৎসা, তাদের ফ্যামিলি সদস্যদের চিকিৎসা বাবদ অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার 10 জন শহীদ হন, আহত হন 82 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
24-এর এই দিনে পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। তাতে বাধা দেয় পুলিশ, গ্রেপ্তারও করা হয় অনেককে। সেই দিনের আরও গল্প জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, জুলাই অভ্যুত্থানে তো অনেক কিছুই ঘটেছে, তার মধ্যে আজকের এই দিনে গত বছর কি কি ঘটনা ঘটেছিল বিস্তারিত শুনবো আপনার কাছে। হ্যাঁ শ্রেয়া, যেমনটি বলছিলেন যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, সেই দিনটিকে পালন করার জন্য সেদিনও কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সংহতি কর্মসূচি আহ্বান করা হয়েছিল, কিন্তু তখন সেই কর্মসূচিতে বাধা দিয়েছিল ওই সময় ছাত্রলীগ। এবং তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক কিন্তু গ্রেপ্তারের শিকারও হয় এবং 12 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং 12 জন শিক্ষার্থীকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। যাদের ভিতরে ওই দিন গ্রেপ্তারের শিকার হয়েছিলেন এমন শিক্ষার্থীও এই মুহূর্তে আমার সামনে রয়েছেন এবং তখন যে আন্দোলনে সক্রিয় ছিলেন তারা এখন রয়েছেন। তাদের কাছে আমরা একটু জানতে চাবো। প্রথমেই আমার এখানে রয়েছেন রাকিব, যিনি ওই দিন গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। কি এমন পরিস্থিতি ঘটেছিল একটু জানাবেন? আসলে ওই দিন আমাদের ছিল হলো ছাত্র শিক্ষক সংহতি সভা। এই প্রথমেই আমাদের যে শিক্ষকগণ এই সর্বপ্রথম আমাদের সাথে একটা সংহতি সভার আয়োজন করার চেষ্টা করেছিলেন। তো আমাদের এই সংহতি সভার উদ্দেশ্যে আমরা যখন ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসে আসার পর দেখি যে আমাদের ক্যাম্পাস সম্পূর্ণ ছাত্রলীগের দখলে ছিল। তো আমরা যখন ক্যাম্পাসের সামনে থেকে ক্যাম্পাসে ঢুকতে যাই, কিন্তু আমাদের ঢুকতে বাধা দেয় এবং আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এর কিছুক্ষণ পরেই দেখতে পাই যে পুলিশ চলে আসার পরে সেই ছাত্রলীগের সহায়তায় ছাত্রলীগরা আমাদেরকে হাত ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছিল। আর এরকম করে আমাদের যারা মোটামুটি আন্দোলনের নেতৃত্বে যারা ছিল টোটালি 12 জনকে এভাবে করে অ্যারেস্ট করে নিয়ে যায় আমাদেরকে ওই দিন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, তারা তো ওই সময় নেতৃত্বের পর্যায়ে ছিল। আপনাদের কি পরিস্থিতি ছিল তখন? আসলে বেসিক্যালি বরিশাল বিশ্ববিদ্যালয় ইমানসিপেটেড হয় হচ্ছে 18 জুলাইতেই, এবং তারপরে বেসিক্যালি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ একেবারে পুলিশের যৌথ বাহিনীর কোনো কার্যক্রম অ্যাক্টিভিটিস ছিল না। যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যেই দিন গ্রেফতার হয় সেই দিন হচ্ছে ছাত্রলীগের এই যে নপুংসক বাহিনী, তারা হচ্ছে পুলিশি ছত্রছায়ায় ক্যাম্পাসে প্রবেশ করে এবং তাদের সংখ্যাটা বেসিক্যালি 16 থেকে 17 জনের বেশি না। তো ওই দিন হচ্ছে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং হচ্ছে ওই দিন বৃষ্টি পড়তেছিল প্রচুর। তো বৃষ্টি পড়ার কারণে স্বভাবতই আমাদের নেতাকর্মীরা একটু ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এই সুযোগটাই ছাত্রলীগ নেয় এবং পুলিশের যে পেটোয়া বাহিনী, এই পেটোয়া বাহিনী নিয়ে হচ্ছে একসাথে আমাদের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করার সুযোগ নেয়। আরো কয়েকজন রয়েছেন, আমরা একটু তাদের সাথেও জানতে চাই যে ওই সময়টিতে যখন অ্যারেস্ট করা হলো তারপরে তাদের কি অবস্থা হয়েছিল? তাদেরকে প্রথমে ধরে নিয়ে থানায় আটকে রাখার পর তাদেরকে বিভিন্ন স্বীকারোক্তি আদায় করতে চাই, কিন্তু আমাদের শিক্ষার্থী যারা ছিল বা ছাত্র নেতা যারা ছিল আন্দোলনকালীন যারা দৃঢ়ভাবে ছিল তারা কোনো স্বীকারোক্তি দিতে রাজি হয়নি। পরবর্তীতে আমাদের শিক্ষকরা গিয়ে ওখান থেকে তাদের ছাড়ানোর জন্য অনুরোধ করলো, তাদেরকে ছাড় দেওয়া হয়নি। পরবর্তী সময় দীর্ঘ সময় তাদেরকে আটকে রেখে তারপর হচ্ছে ছাড়া হয় থানা থেকে। এখানে একজন সংবাদকর্মীও রয়েছেন যিনি ওই ঘটনা সম্পূর্ণ তিনি দেখছিলেন, বলা যায় যে তার চোখের সামনে এই ঘটনা ঘটছিল এবং তিনি ভিডিও করছিলেন। কি ঘটনা ঘটছিল আপনি দেখছিলেন? তো আসলে যেদিন আমাদের আওয়ার রিমেম্বার্স আওয়ার হিরোজ এই কর্মসূচিটি কেন্দ্র থেকে দেওয়া হয়, সেদিন সংবাদ সংগ্রহের জন্যই মূলত আমার ক্যাম্পাসে আগমন। ঠিক এমনই একটি দিনে, বৃষ্টিস্নাত দিনে হঠাৎ করেই দেখি যে যখনই তারা এই আন্দোলন করতে চলে আসে তখনই তাদের পুলিশ সহ পেটোয়া বাহিনী সহ তারা হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখান থেকেই তাদের নিয়ে আমাদের ভোলা রোড থেকে নিয়ে তাদের মূলত থানায় নেওয়া হয়। এই দিনটা ছিল এভাবেই শুরু হয়। তারপরে অনেক উৎকণ্ঠার পরে আমরাও থানায় যাই এবং শিক্ষকরা যেয়ে মূলত তাদেরকে ছাড়িয়ে আনে। আপনারা কি পরিস্থিতির মধ্যে ছিলেন? আমি বলতে চাই যে আমরা তো তখন সুজয়দার সাথে কথা বলে আমরা ছাত্র শিক্ষক যে একটা অবস্থান কর্মসূচি ছিল সেখানে আসতেছিলাম। আসার পথে আমাদের সামনে রাস্তা ক্রস করতেছি, সুজয়দারা তখন পুলিশের সাথে বার্গেনিং করতেছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগের প্রায় 10 থেকে 12 জন, আমরা 3 জন ছিলাম, আমি ছিলাম, আমার ফ্রেন্ড রাজু ছিল, আর 10 ব্যাচের ল ডিপ্টের সুদীপ্ত হালদার ছিল। আমাদের 3 জনকে একসাথে ঘেরাও করে। আমাকে ছাত্রলীগের একজন এসে হাতে ধরে যে শুয়োরের বাচ্চা তুই ওদিকে যাইতে পারবি না, সরি বলে দিলাম। এরপর কি করলো, আমার এক ফ্রেন্ডকে ঘাড়ে ধরে ধাক্কা মারলো, রাজুর রহমান, ওকে ঘাড়ে ধরে ধাক্কা মারলো। এক পর্যায়ে পুলিশ আসলো দৌড়াইয়ে, উনি এসে আমাদেরকে রাস্তার ওপার দিয়ে ব্রিজের নিচে নিয়ে গেল, বলে আপনারা কি থানায় যাইতেছেন নাকি বাসায় যাইতেছেন? আমরা বলতেছি আমরা তো আন্দোলনে ছিলাম, আন্দোলনে
মানে শিক্ষকদের সাথে কর্মগিয়াতে। ঠিক আছে, ধন্যবাদ। শুনতে পাচ্ছিলেন যে এই আন্দোলনে যে 12 জন গ্রেপ্তার হয়, পরবর্তীতে শিক্ষকদের দাবির মুখে তাদেরকে ছাড়তে বাধ্য হলেও শিক্ষার্থীদের এই গ্রেপ্তারের পরে কিন্তু আন্দোলন আরও চাঙ্গা হয় এবং শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনকে আরও পরিণতির দিকে নিয়ে যায়। তো এই ছিল বরিশালের সেই দিনটির পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির নানা গল্প বলতে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা। ছিটমহল বিনিময়ের 1 দশক, 68 বছরের বন্দি থাকা শিকল থেকে ছাড়া পায় বাংলাদেশ ভারতের 162টি ছিটমহলের বাসিন্দারা। পরিচয়, অধিকার পাওয়ার পাশাপাশি বদলে যায় তাদের জীবনের গল্প। দাসিয়ারছড়ার কালীরহাট সমন্বয় পাড়ার আমজাদ হোসেন জন্মের পর বুঝতে পারেন তিনি ছিটমহলের বাসিন্দা। সেই থেকেই হতাশার বসবাস, কেননা সে জীবনে ছিল না রাষ্ট্র, স্বাধীনতা কিংবা মৌলিক অধিকার। 68 বছর পর্যন্ত আমরা খুব কষ্টে ছিলাম। থাকার পরে আমরা অনেক দিক দিয়ে সরকারি অনুদান থেকে বঞ্চিত, মাহরুম ছিলাম। থাকার কারণে অনেক কষ্ট পাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে 111টি ছিটমহলের বাসিন্দাদের অবস্থাও ছিল একই রকম। ছিল না নাগরিক পরিচয়, অধিকার। পরিচয়ে গোপন করে বা মিথ্যা পরিচয়ে করতে হতো লেখাপড়া, নিতে হতো চাকুরি। তবে দীর্ঘ আন্দোলনের পর মানচিত্রে মিলে যায় 2 দেশের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। কেউ কেউ শেষ বয়সে এসে জীবনের স্বাদ পেলেও এখনো মনে পড়ে ছিট জীবনের দুঃসহ স্মৃতি। ভারত যাতায়াত পাইনি, জমা জমির স্টাডি ফেস্টাডি করতে পারিনি। খুব কষ্ট করিয়া এখানে স্টাম্প আনছি, মানুষের দ্বারায় আনি নিয়ে এখানে ফর্ম করছি, স্টাম্প করছি। বাংলায় যদি যাই আশ্রয় পাই না, ভারতে যদি যাই ওখানেও শান্তি পাই না। ওরাও বলে বাংলার মানুষ আর এরাও বর্গা ইন্ডিয়ার মানুষ। তো পুরান বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য অনেকের কাছে আমরা ধন্যবাদ দিতাম এবং অনেকভাবেই আমরা আইডি কার্ড তৈরি করতাম বা জন্ম নিবন্ধন করতাম, নাহলে আমাদেরকে লেখাপড়া করা অনেক সমস্যা ছিল। আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি। আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। আঁধার পেরিয়ে আলোতে আসার দিনটিকে উদযাপন করে দাসিয়ারছড়াবাসী। এবারও রয়েছে নানান আয়োজন। সেটা হলো 68 বছর গ্লানি মুছে ফেলে 68টি মহামনাগে আমরা আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি। আমরা একটা দাবি ছিল এই ইউনিয়নটা হয় তাহলে আমাদের সিটবাসীর জন্য একটা বিরাট উপকৃত হবে, আমরা সুযোগ সুবিধাগুলো পাবো। ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হয় 2015 সালের 31 জুলাই মধ্যরাতে। স্বাধীনতার 1 দশকে দাঁড়িয়ে 68 বছরের জীবনের অন্ধকারের কথা ভুলতে পারেননি দাসিয়ারছড়ার মানুষেরা। তবুও অন্ধকার থেকে আলো জ্বালিয়ে আগামী বাংলাদেশের যাত্রী হতে চান ছিটমহলের মানুষেরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, দাসিয়ারছড়া, ফুলবাড়ি, কুড়িগ্রাম। দর্শক, নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।